অতএব কোনো ক্রাইম করে যদি এই আবেশ ব্যানার্জি যদি বেরিয়েও যায়, কারো পক্ষে ধরা সম্ভব নয়। একদম সিবিআই এর উচিত এই মুমেন্টে আবেশ ব্যানার্জিকে কাস্টডিতে নেওয়া উচিত এবং সন্দীপ ঘোষের সাথে কার্তিক ব্যানার্জি কি লেনদেন ছিল করাপশন কেসে সেটা পুরোপুরি দেখা উচিত। তারা যদি কিছু না করে থাকবে এরকম পালাতে কেন গেল? এই যে বডিটা পুড়িয়ে দিল নির্মল ঘোষ বা হচ্ছে সোমনাথ শ্যাম বা সন্দীপ মুখার্জি, এদের কি স্বার্থ আছে? এদের সাথে তো অভয় ফ্যামিলি কোনো আগে তো কোনো শত্রুতা ছিল না। ওরা নিশ্চয়ই একটা ডিরেকশন পালন করেছে, সেটা কালীঘাট বা ক্যামাক্সটি। আর আরজি করে যে কেসটা ঘটলো, ধরুন সুদীপ্ত রায় বা তৎকালীন আরপিএস এর চেয়ারম্যান বা সন্দীপ ঘোষ তো জেলেই আছে, অভিক বিরূপাক্ষ, এদের জন্য মমতা ব্যানার্জি তার নিজের রাজনৈতিক জীবনে এরকম ভাবে বিসর্জন দেবে যেখানে গোটা বিশ্ব তোলপাড় হয়ে গেল? সেই জায়গায় মমতা ব্যানার্জি কি কেন এই কেসটা ধামাচাপা দিতে এলো? দেখুন, মমতা ব্যানার্জিকে এই যে এত বিধায়ক এত এমপি যারা আছে সবাই তো ছেড়ে চলে যাচ্ছে, মমতা ব্যানার্জি কি তাদের হয়ে কথা বলছে? সেই কিন্তু ভাইপোর পাশে আছে। মমতা ব্যানার্জি বেসিক্যালি তার নিজের ভাইপো আর নিজের ফ্যামিলির বাইরে কাউকে তিনি ভাবেন না। আর যেহেতু এই এই যে নামটা এসছে আবেশ ব্যানার্জি, এই আবেশ ব্যানার্জির হিস্ট্রি কি? সেই 75-25-এর ভাগ সন্দীপ ঘোষের মেন কোথায় পৌঁছাতো সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সোর্স কালীঘাটের ওই মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জির নাম কিন্তু বারবার উঠে এসেছিল এবং একাধিক মিডিয়াতেও এই তথ্যগুলো বেরিয়েছিল। এবং আরো বলছি যে স্বাস্থ্য দপ্তরের আরো বেশ কিছু কর্তা ব্যক্তি কিন্তু জড়িত ছিল। নার্সিং স্টাফ তিনি ভিডিও করেছিলেন, সেই ভিডিও সিবিআই কে সাবমিট করা হয়েছিল এবং সেই ভিডিও কিন্তু সিবিআই বলেছিল ডিলিট করে দেয়। সেই দিনে যারা ডিউটিরত নার্স ছিল তাদের কিন্তু উইটনেস হিসাবেও রাখেনি সীমা পাহুজা ম্যাডাম। দেখুন, এই নামটা প্রথম দিকে সার্ফেসে এসেছিল বলতে আমি নিজে জানতাম, কিন্তু এটা যদি আজকে সেই টাইমে বলতাম তাহলে হয়তো এই জায়গায় বসে থাকতাম না। তো এটা নিয়ে কেন অভিযোগ হয়েছে, মানে এখন কেন এলো, তার একটা কারণ বলি। কারণটা হচ্ছে যে দেখুন, মমতা ব্যানার্জিকে এই যে এত বিধায়ক এত এমপি যারা আছে সবাই তো ছেড়ে চলে যাচ্ছে, মমতা ব্যানার্জি কি তাদের হয়ে কথা বলছে? সেই কিন্তু ভাইপোর পাশে আছে। মমতা ব্যানার্জি বেসিক্যালি তার নিজের ভাইপো আর নিজের ফ্যামিলির বাইরে কাউকে তিনি ভাবেন না। আর আরজি করে যে কেসটা ঘটলো, ধরুন সুদীপ্ত রায় বা তৎকালীন আরপিএস এর চেয়ারম্যান বা সন্দীপ ঘোষ তো জেলেই আছে, অভিক বিরূপাক্ষ, এদের জন্য মমতা ব্যানার্জি তার নিজের রাজনৈতিক জীবনে এরকম ভাবে বিসর্জন দেবে যেখানে গোটা বিশ্ব তোলপাড় হয়ে গেল? সেই জায়গায় মমতা ব্যানার্জি কি কেন এই কেসটা ধামাচাপা দিতে এলো? সেখানে হেলথ সেক্রেটারি থেকে শুরু করে পুলিশের সমস্ত বড় কর্তারা এখানে নেমে পড়লো। সেই সময় তদন্ত করে মোটামুটি আমিও অন্তত যেটুকু বুঝেছিলাম যে পরিবারের কেউ একজন জড়িত আছে। আর যেহেতু এই এই যে নামটা এসছে আবেশ ব্যানার্জি, এই আবেশ ব্যানার্জির হিস্ট্রি কি? এই আবেশ ব্যানার্জির হিস্ট্রিটা আমি বলে দিচ্ছি। সম্ভবত 2014-তে কেপিসি মেডিকেল কলেজে মেডিকোস হিসাবে ঢুকেছিল। এবার কেপিসিতে কি করে ঢুকেছিল? কেপিসিতে দেখুন, কেপিসি দুটো তিনটে সিস্টেমে ঢোকে। একটা এনআরআই কোটাতে আছে যেটা এখনো চালু আছে, আর জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে ঢুকতো বাই দ্য টাইম, সেটা মোস্টলি কত 10% বা এরকম কিছু একটা হবে। আর একটা ওদের ম্যানেজমেন্ট কোটা বা ওদের সিস্টেমে যেটা চলে। এইবার হচ্ছে যে আরেকজন বিধায়ক নির্মল মাঝি তার ছেলে কিভাবে ঢুকেছিল, আর এই হচ্ছে আবেশ ব্যানার্জি 2014-তে। তাদের যদি সঠিক তদন্ত করা যায় তাহলে কিন্তু অনেক তথ্য বেরিয়ে আসবে। এবং আর একটা কথা বলি, আমরা যখন এক্সাম দিয়েছি তখন আমাদের সেন্টার কিন্তু থিওরির যে সেন্টার সেটা কিন্তু অন্য মেডিকেল কলেজে পড়তো। মানে আমি যে 4টে এমবিবিএস পাস করেছি 4টে আলাদা মেডিকেল কলেজে। এইবার এই জায়গায় দাঁড়িয়ে যে 2014 সালে যখন ঢুকেছিল এদের ফার্স্ট প্রফেশনাল এমবিবিএস পরীক্ষার সময় দেখবেন যে নির্মল মাঝির নামে একটা অভিযোগ উঠেছিল, যে সেই অভিযোগে বলা হচ্ছে যে গার্ড কমানো, এরকম একটা অভিযোগ সেই সময় কিন্তু বিরাট ভাবে উঠেছিল। প্রথমে কুকুরের ডায়ালিসিস পিজি, তারপরে কিন্তু সেকেন্ড এই অভিযোগে উঠেছিল। সেটা হয়েছিল কি যে ইএসআই জোকাতে এদের ফার্স্ট এমবিবিএস পরীক্ষা পড়েছিল এবং সেই জায়গায় যাতে গার্ড কম হয় এটা বলেও কিন্তু সেই সময় তৎকালীন যিনি ডিরেক্টর ছিল ইএসআই জোকার, তার উপরে কিন্তু চাপ দেওয়া হয়েছিল এবং তিনি যথারীতি কিন্তু মানেন না। এবং পরবর্তীকালে এটাও খবর আমাদের কাছে আছে যে এরা যখন সাপ্লিমেন্টারি বা এরকম এক্সাম দিতে হয়েছিল এবং সেটা কিন্তু ওই ইএসআই জোকা থেকে সরিয়ে নিয়ে চলে আসে কিন্তু ক্যালকাটা মেডিকেল কলেজে। তৎকালীন এই চেয়ারম্যান কে ছিলেন? এই কিন্তু নির্মল মাঝি ছিলেন আরকেএস এর চেয়ারম্যান। এবং এগুলো কিন্তু বেশ কিছু অভিযোগ কিন্তু এরকম সার্ফেসে আমাদের যারা অন্তত মেডিকেল ফ্যাটার্নিটির ভিতরে রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এটা ক্লিয়ার কিন্তু বলা যেতে পারে যে যদি এই যে তারা কিভাবে ঢুকলো, এবং আরো বলছি যে স্বাস্থ্য দপ্তরের আরো বেশ কিছু কর্তা ব্যক্তি কিন্তু জড়িত ছিল। তো কারা কে কে আছে এই কেপিসি মেডিকেল কলেজে, তারা কিভাবে ঢুকলো এবং তাদের পরীক্ষা কিভাবে হয়েছিল,
এবং তারপরে দেখবেন হোম সেন্টারও করে দেওয়া হয়েছিল এই তারপরে, যে পরীক্ষাগুলো হোম সেন্টারে হবে। এই হোম সেন্টারে পরীক্ষাটার আবির্ভাব কি করে হলো? অ্যাকচুয়ালি এদেরকে পাশ করানোর জন্য প্ল্যান করে এটা আনা হয়েছিল। ভালো করে তদন্ত করে দেওয়া হোক কেপিসি তে কিভাবে চান্স পেলো, ইএসআই জোকাতে পরীক্ষার সময় কি হয়েছিল, জিজ্ঞাসাবাদ করলেই কিন্তু এই সমস্ত তথ্যগুলো কিন্তু বেরিয়ে আসবে। এবং এটা দেখবেন যে সন্দীপ ঘোষের যে সমস্ত দুর্নীতি, দেখুন আগে তো 75-25-এর ভাগ ছিল, সেই 75-25-এর ভাগ সন্দীপ ঘোষের মেন কোথায় পৌঁছাতো, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সোর্স কালীঘাটের ওই মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জির নাম কিন্তু বারবার উঠে এসেছিল এবং একাধিক মিডিয়াতেও এই তথ্যগুলো বেরিয়েছিল। সিবিআই যদিও এই পার্টগুলো তদন্ত করে দেখেনি। দেখুন আরজি করের এই রেপ অ্যান্ড মার্ডার কেসটা কিন্তু সম্পূর্ণভাবে করাপশন, আরজি করে যে সন্দীপ ঘোষের আমলে যে করাপশন হয়েছিল সেই করাপশনের কিন্তু একটা পার্ট, করাপশনের কনসিকুয়েন্সেস। কিন্তু সিবিআই যে করাপশনের কেসটা একটা ব্রাঞ্চ করছে যেটা ইকোনমিক অফেন্স উইং বাই দ্য টাইম, আর হচ্ছে তারপরে যেটা করতে হচ্ছে এই সীমা পাহুজার নেতৃত্বে যিনি আইও ছিলেন তিনি তদন্ত করছিলেন। এবং আমরা একাধিক তথ্য সীমা পাহুজা ম্যাডামকে বলেছিলাম, অভয়ের বাবা মা বলেছিল, আমি ভাইরাল হয়েছিল সেটা সীমা পাহুজা নিয়ে ডিলিট করে দিয়েছিল। দেখুন এইটা আমাদের, দেখুন ব্যাপারটা হচ্ছে কিছু জিনিস তো মানে ডিরেক্টলি এভাবে বলা যায় না, কিন্তু এটুকু আপনাকে বলতে পারি যে হসপিটালের ভিতর কিছু কিছু তথ্য কিন্তু উড়ে বেড়ায়। আমার কাছে বিভিন্ন জনের স্টেটমেন্ট আছে যে একজন নার্সিং স্টাফ তিনি ভিডিও করেছিলেন, সেই ভিডিও সিবিআই কে সাবমিট করা হয়েছিল এবং সেই ভিডিও কিন্তু সিবিআই বলেছিল ডিলিট করে দেয়। এবার এইটা কিন্তু আমাদের ভেতরে এই হসপিটালের ভেতর ঘোরাফেরা করে এবং বিভিন্ন কান পাতলে শোনা যায়, আমিও শুনেছিলাম। এবং সেটা কিন্তু খুব কনফিডেন্সের সাথেই নার্সিং মহলের তরফ থেকেও কিন্তু আমি বেশ কিছু নার্সিং স্টাফের সাথে কথা বলে বুঝেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে। এবং পরবর্তীকালে সেই নার্সিং স্টাফকে, আমি তার নাম বলতে চাইছি না তার সিকিউরিটির কনসার্নে, কারণ এগুলো বললে হয়তো তার রিস্ক হতে পারে, আপনাদের মিডিয়া ধরেও ছিল। এবং সেই দিনে যারা ডিউটিরত নার্স ছিল তাদের কিন্তু উইটনেস হিসাবেও রাখেনি সীমা পাহুজা ম্যাডাম। এ কেন? একটা অন ডিউটি অবস্থায় ডক্টর যেমন থাকে, নার্সিং স্টাফদের রোল কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং তাদের ক্ষেত্রে নজর এড়িয়ে সেই চলে যাবে ওই সঞ্জয় রায়, এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এইটা অত্যন্ত জরুরি ছিল যে নার্সিং স্টাফদের যে বয়ানগুলো সেগুলো রেকর্ড করে তদন্ত সঠিকভাবে করা, কিন্তু সেই তদন্তটা হয়নি। তদন্ত হলে আজকে হয়তো দাঁড়িয়ে আমাদের এই জায়গায় এই কথাটা বলতে হতো। কিন্তু রাতারাতি কাজুরি বন্দ্যোপাধ্যায়, কার্তিক বন্দ্যোপাধ্যায়, আবেশ বন্দ্যোপাধ্যায় তিনজনই কর্পূরের মতো উবে গেছে, তারা নিখোঁজ, বারবার যাওয়া হচ্ছে, এটাই তো বক্তব্য, এটাই তো বক্তব্য। তারা যদি কিছু না করে থাকবে এরকম পালাতে কেন গেল? এটা যখনই বলা হলো এই কথাটা, দেখুন এই কথাটা হয়তো অনেকে প্রশ্ন করছে আগে কেন বলা হয়নি। দেখুন এই তথ্যগুলো বের করতে আমাদেরও সময় লেগেছে, সেগুলোর কিছু কিছু প্রমাণ আমরা যেটুকু অভয়ের মা বাবা যেটুকু বলেছে বা আমি যেটুকু জেনেছি সেগুলো নিশ্চয়ই আমরা সিবিআই কে বলবো, বা এর আগেও বলেছি, কিন্তু সিবিআই এর আগের টিম কোনো রকম ভাবে কোনো গুরুত্ব দেয়নি। আর তারা যদি কিছু না করবে তারা পালাতে কেন যাবে? এই আমি বলছি একদম সিবিআই এর উচিত এই মোমেন্টে আবেশ ব্যানার্জিকে কাস্টডিতে নেওয়া উচিত এবং সন্দীপ ঘোষের সাথে কার্তিক ব্যানার্জির কি লেনদেন ছিল করাপশন কেসে সেটা পুরোপুরি দেখা উচিত ইকোনমিক অফেন্স উইং এর। এবং আমি যথারীতি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, বর্তমান মুখ্যমন্ত্রীকে, যে আরজি করে করাপশন এন্ড রেপ এন্ড মার্ডার কেসটা হচ্ছে সিবিআই এর আন্ডারে, কিন্তু যেটা হচ্ছে আমাদের ভ্যান্ডালিজমটা হয়েছিল 14 তারিখে এবং তার কিন্তু মাস্টার মাইন্ড ছিল তৎকালীন বিধায়ক অতীন ঘোষের নেতৃত্বে করেছিল কিছু লোক, এবং সেগুলো কিন্তু সার্ফেসে সেগুলো কিন্তু কলকাতা পুলিশ তদন্ত করেনি। এখন এই কেসটা যেহেতু ইজ রিলেটেড টু এই রেপ অ্যান্ড মার্ডার কেস, সিবিআই কে হ্যান্ড ওভার করে দেওয়া হোক, কারণ ওই কেসের কোনো তদন্ত হয়নি। ওই কেসটা তদন্ত করলে কিন্তু বোঝা যাবে যে এর পিছনে আর কারা কারা জড়িত আছে। কারণ নির্মল ঘোষ, সোমনাথ শ্যাম, সন্দীপ মুখার্জি এদেরও কোয়েশ্চেনিং হয়েছে, কিন্তু এদেরও কোনো কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন হয়নি। আর এই যে আবেশ ব্যানার্জি প্লাস হচ্ছে তার সাথে নির্মল মাঝি, তার ছেলে বা তাদের যে জয়নিং হিস্ট্রিগুলো সেই টাইমে রয়েছে সেগুলো ভালো করে খতিয়ে দেখা হোক। তারা যে পরীক্ষা দিয়েছিল ইএসআই জোকাতে, কেপিসিতে কিভাবে চান্স পেল, স্বাস্থ্য ভবনের কোন কর্তা ব্যক্তিরা এর সাথে জড়িত আছে, এগুলো ভালো করে তদন্ত করলে আশা করি কিছু না কিছু বেরোবেই এবং পুরো সেখানে পাওয়া যাবেই। এবং এটাও আমি বলবো যে ওয়ান কাইন্ড অফ বড় সড়ো র্যাকেট এবং স্ক্যাম, এবং সেই জায়গায় এটারও একটা সিবিআই তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। বা আমাদের সিবিআই তো অনেক আরজি করে কেসটা যেহেতু সিবিআই তদন্ত করছে, স্বাস্থ্য ভবনের এই করাপশনটাও কিন্তু সিবিআই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি সারা রাত ঘুমোতে পারিনি, দু চোখের পাতা এক করতে পারিনি। আবেশ বন্দ্যোপাধ্যায় কি তার কারণ? দেখুন মমতা ব্যানার্জি তার ভাইপো আর ফ্যামিলির বাইরে এটা যেতে পারে না।
আজকে সন্দীপ ঘোষ জেলে সুদীপ্ত রায় বা অভিক বিরূপাক্ষর জন্য কি এত কিছু করবে? তার রাজনৈতিক কেরিয়ারকে এইভাবে নষ্ট করে দেবে? এটা আমি অন্তত মানি না। তার ফ্যামিলির লোক জড়িত বলেই তাই। আর সিবিআইকে আমি এই আগের টিমকে আমি এই কারণে অভিযুক্ত করব যে তারা তদন্ত করেনি, কারণ হচ্ছে মমতা ব্যানার্জির ফোনটা, যে ফোনগুলো ছিল সেই ফোনগুলো আজ পর্যন্ত কাস্টডিতে নেয়নি। এটা তো চেক করা উচিত ছিল। তার সাথে সেই রাতে বিনীত গোয়েলের সাথে কি কথাবার্তা হয়েছে, এবং তিনি তো নিজে এটা স্বীকার করে, সেটা তো আমি স্বীকার করা কেউ নই। যেমন হচ্ছে শওকত মোল্লাকে এনআইএ আজকে চার্জশিট দিচ্ছে যে তিনি হচ্ছে ওই বোম শিল্পের সাথে যুক্ত। এটা তো দেখুন, এর জন্য তো কিছু লাগে না। মমতা ব্যানার্জি নিজে ওপেনলি বলেছে যে ও বোম বাঁধে। তো ঠিক এই কেসেও তো তাই। এই কেসেও যদি দেখা যায় যে তিনি নিজে বলছে আমি মনিটরিং করেছি, তাহলে কি কথাবার্তা হয়েছে, যেখানে প্রমাণ লোপাট হয়েছে, যেখানে হচ্ছে স্লিপ স্টাডি রুম হেলথ সেক্রেটারি সাইনের পরে ভাঙচুর করে দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে এই তার ফোনগুলো কাস্টডিতে আজ পর্যন্ত নেওয়া হলো না কেন? তার সিএফএসএল কেন করা হলো না? আগের টিমটা সিবিআই এর আমি পরিষ্কারভাবে বলবো যে এই সীমা পাউজা বা ম্যাডামের নেতৃত্বে যে তদন্ত হয়েছে, এদের এগেনস্টে এখন নতুন করে এই যে সিট তদন্ত করছে, তাদের উচিত তদন্ত করা। কারণ আগের টিম কোনো রকম তদন্ত করেনি। এবং আমাদের সবার মা বাবা প্লাস আমি নিজে একাধিকবার অফিসে গিয়ে যেমন কথা বলেছি, এবং প্রতিবার কোর্টে গিয়ে বলেছি ম্যাডাম এই কাজটা করুন, এই কাজটা করুন, এখানে এই জিনিসগুলো দেখুন। বিশেষ করে যে আরজি করে 7th ফ্লোরে যে একটা ওটি কমপ্লেক্সের ভিতর রুম আছে, সেই রুমটা অন্তত আমরা সিএফএসএল করার জন্য দাবি জানিয়েছিলাম, সেটা গত 2 বছর ধরে করেনি। এবং এই যে তদন্তকারী অফিসার নতুন যেটা সিট এসআইটি গঠন হয়েছে, তারা এসে প্রথমবার তারা কিন্তু সেই রুমে ঢুকে ভিডিওগ্রাফি করেছে আমাদের হসপিটালের অথরিটিকে নিয়ে। এবং কিছুদিন আগে হয়তো যদি আপনারা দেখে থাকবেন যে বিজেপির এমপি প্লাস এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার এবং আমি পার্সোনালি ওই জায়গাটার আউটসাইডের ভিডিও করে এটাও দেখিয়েছি যে পিছনে কিন্তু একটা সিঁড়ি আছে, যে সিঁড়ি দিয়ে 8 তলা থেকে 4 তলা মানে চেস ডিপার্টমেন্ট, আবার 4 তলা থেকে গ্রাউন্ড ফ্লোর, মানে গ্রাউন্ড ফ্লোরে আসা কিন্তু সম্ভব, যেখানে কোনো সিসিটিভি নেই। অতএব কোনো ক্রাইম করে যদি এই আবেশ ব্যানার্জি যদি বেরিয়েও যায়, কারো পক্ষে ধরা সম্ভব নয়। এবং আমরা বারবার কোর্টে যখন বলছি যে সিসিটিভির ক্ষেত্রে আপনারা মাত্র 2-2.5 ঘন্টার একটা ভিডিও সাবমিট করেছেন, যেখানে আপনারা ধরেই নিয়েছেন সঞ্জয় রায় করেছে, সঞ্জয় রায় ঢুকেছে বেরিয়েছে, কিন্তু আপনারা অন্য কোনো সিসিটিভি রিপোর্ট জমা দেননি। সেই দিন যখন অভয়া হসপিটালে ঢুকেছে তখন থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত সন্দীপ ঘোষের কি মুভমেন্ট ছিল, অভয়া কোথায় কোথায় গেছিল, সেই সমস্ত মুভমেন্ট, ওই বিল্ডিং এর বিভিন্ন সিসিটিভিতে আর কোন কোন আনইউজুয়াল যে সমস্ত ব্যক্তির উপস্থিত ছিল, অস্বাভাবিক কিছু মুভমেন্ট, সেইগুলোর কোনো রিপোর্ট কোর্টে সাবমিশন করেনি। তাহলে সিবিআই তদন্তটা করলো কোথায়? কলকাতা পুলিশ যে সঞ্জয় রায়কে দায়ী করেছিল সেটাকেই ওরা সিলমোহর দিয়ে বন্ধ করে দিয়েছে। আরজি করে আমি বলছি, ওই আমাদের এমার্জেন্সি বিল্ডিং এবং সন্দীপ ঘোষের বিল্ডিংটাকে যদি ভালোভাবে সিসিটিভি গুলো মনিটর করা হয়, এই সমস্ত ব্যক্তিবর্গ এবং হয়তো দেখা যাচ্ছে এই আবেশ ব্যানার্জিরও উপস্থিতি পাওয়া যেতে পারে। কিন্তু আজ পর্যন্ত সিবিআই সেটা করেনি। এবং আমরা বারবার বলছি তাহলে আমাদের ফুটেজ দেখানো হোক, আপত্তি কোথায়? সেটাও সিবিআই রাজি হয়নি। আগের টিম, আমি এই টিমের কথা বলছি না, যার জন্য আমরা বারবার এই সীমা পাউজার নেতৃত্বে যে তদন্ত হয়েছে আমরা বারবার প্রশ্ন তুলেছি। দাদা, এখানে একটা প্রশ্ন উঠছে যে 6 সদস্যের যে এসআইটি টিম সিট গঠন করা হয়েছে, এখানে কি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা উচিত? এখনো পর্যন্ত গত 2 বছরে মমতা ব্যানার্জি যে মোবাইল, সেই মোবাইলটাই তো আজ পর্যন্ত কনফিসকেট করা হয়নি। এটা তো উচিত ছিল, সেটা করেনি। তো উনি দেখুন, এই তদন্তের এই যে বডিটা পুড়িয়ে দিল নির্মল ঘোষ বা হচ্ছে সোমনাথ শ্যাম বা সন্দীপ মুখার্জি, এদের কি স্বার্থ আছে? এদের সাথে তো অভয় ফ্যামিলি কোনো আগে তো কোনো শত্রুতা ছিল না। ওরা নিশ্চয়ই একটা ডিরেকশন পালন করেছে, সেটা কালীঘাট বা ক্যামাক স্ট্রিট। যে রাজ্যে একটা সিংহ শাবকের জন্ম হতে গেলে অনুপ্রেরণা ছাড়া হয় না, আর সেখানে একটা বডিকে গ্রিন করিডোর করে নিয়ে গেল, একজন ওসি জেল খাটলো, 3 জন আইপিএস অফিসার সাসপেন্ড হয়ে বসে আছে। এবং আমি মনে করি এই যে ডিসি সেন্ট্রাল, সে কি বলেছিল, আপনাদের বিভিন্ন মিডিয়া বারবার প্রতিদিন সকালবেলা একটা ভিডিও করে দেখাচ্ছেন যে ওখানে ক্রাইম সিনে উপস্থিত ছিল বড় বড় লোক, যেমন হচ্ছে অভিক দেখে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলছে, কে বলছে ডিসি সেন্ট্রাল। কিন্তু ওখানে বারংবার দেখা গেছে যে টাওয়ালটা ছিল, সেই টাওয়ালের কালার বারংবার পরিবর্তন হচ্ছে। এক্স্যাক্টলি, এটাই তো প্রশ্ন। এক্স্যাক্টলি, এরা বলছে যে আমাদের, আমি তো বলবো যারা ডাক্তারবাবুরা ছিল সেই ডিপার্টমেন্টের, তারা বলছে আমরা কিছু দেখিনি। দেখুন, আমিও একজন ডাক্তার হিসেবে বলছি, আজকে হয়তো আমার ফ্যাটার্নিটির লোক আমার বিরোধিতা করবে, কিন্তু এটা বলতে কোনো দ্বিধা নেই যে একটা মেয়ে তাদের সাথে ডিউটি করলো গোটা রাত ধরে, তাহলে বাকিগুলো বলতে হবে যে তারা নেশা করে ঘুমোচ্ছিল, যে তারা 4 জন ডিউটিতে ছিল, সেখানে অন ডিউটি নার্সিং স্টাফ ছিল, কেউ কিছু দেখতে পেলো না। একটা মেয়েকে বাইরে থেকে কেউ এসে
সঞ্জয় রায় মেরে দিয়ে চলে গেলো। আমি বলছি সঞ্জয় রায়ের ডিউটি কি ছিল? সঞ্জয় রায় সরকারি হাসপাতাল। সরকারি হাসপাতালে সঞ্জয় রায়ের ডিউটি আমি ধরে নিলাম যে সেখানে সিকিউরিটি কম ছিল, কিন্তু যারা ডিউটিতে ছিল তারা কেউ কিছু দেখলো না, কোনো আই উইটনেস নেই। এটা বিশ্বাসযোগ্য? আমি অন্তত বিশ্বাস করি না। আইদার তারা প্রত্যক্ষভাবে এই খুনের সাথে জড়িত, আর না হলে তারা খুনোতে দেখেছে, আর না হলে ওই খুনটা ওখানে হয়নি। এর বাইরে অন্য কোনো ঘটনা হতে পারে না। এবং তাদেরও আমি যেটা মনে করি কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন করতে হবে, কারণ তোমরা ডিউটিরত অবস্থায় তোমাদের একজন কলিগের সাথে কি হচ্ছে তোমরা কিচ্ছু জানো না। আর 9:30টার সময় তারা বলছে বডি ডিসকভার হয়েছে, 12:50 নাগাদ হচ্ছে তার এই এমার্জেন্সিতে হচ্ছে তার টিকিট তৈরি করা হচ্ছে, এবং তার মাঝখানে বিভিন্ন সময় টাওয়েলের কালার চেঞ্জ হচ্ছে, এবং তাদের স্টেটমেন্ট বিভিন্ন ভ্যারি করছে। এবং যে 4জন যারা ডক্টর প্রেজেন্ট ছিল তারা কেউ বলছে আমি এই কাজে ছিলাম, আমি ওই কাজে ছিলাম, মানে যেন মনে হচ্ছে যেন পুরো সাজানো একটা নাটক। স্টেটমেন্ট গুলো যে কোর্টের সামনে প্রডিউস হয়েছে উইটনেস হিসাবে, সেগুলো কিন্তু আমিও পড়ে দেখেছি, এবং সেগুলো একদম পরিষ্কার ভাবে মনে হচ্ছে যে এদের এই স্টেটমেন্ট গুলো বিশ্বাসযোগ্য না। আর দেখবেন সিএফএস এর রিপোর্ট সেখানেও বলছে যে 24x7 আওয়ার্স যেখানে ডাইনামিক মুভমেন্ট হয়, সেই জায়গায় এই ধরনের ক্রাইম বাইরে থেকে করে এসে বেরিয়ে করা সম্ভব না। আর যেখানে দেখবেন যে লেফট সাইডে ওয়ার্ড রয়েছে, সঞ্জয় রায় এই লেফট সাইডের ওয়ার্ডে না গিয়ে ও ডান সাইড দিয়ে ক্রস করে একটা ভিতরে ডান দিকে ওর কোন দিক প্রতিষ্ঠি আছে যে ওখানে একটা মেয়ে ঘুমিয়ে আছে। আমি নিজে ওর উল্টো দিকে প্রায় 6 বছর ডিউটি করেছি, আমার পক্ষে ওখানে ডিরেক্ট ঘুরে যাওয়া সম্ভব নয়। ও কি করে জানলো? ওকে নিশ্চয়ই কোনো ডিরেকশন ছিল, কিন্তু সিবিআই সেগুলোকে আগের টিম সামনে আনি। অভয়ের মা গুরুতর অভিযোগ করছে, তিনি বারংবার বলছেন যে রক্তমাখা হাত ধুতে গেছিলেন এই আবেশ ব্যানার্জি। দেখুন ওই যে স্লিপ স্টাডি রুমটা এটা ভাঙা হলো কেন? প্রথম প্রশ্ন যে একটা ক্রাইম সিনে একজন আইএস অফিসার হেলথ সেক্রেটারি তিনি সই করলেন কেন? আমাদের যে ডাক্তারবাবুরা ছিল তারাও সই করলেন কেন? আমি সেই প্রশ্নে ওঠাবো। আমি শুধু হেলথ সেক্রেটারি বা সন্দীপ ঘোষ করেছে তারা ডিপার্টমেন্টে, সবাই তো কচি খোকা নয়। সবাই জানে যে একটা ক্রাইম সিনকে কখনো তদন্তের আগে এইভাবে ভাঙা যায় না। বা পিডব্লিউডির যে ইঞ্জিনিয়ার যার নেতৃত্বে ভাঙাটা হলো তাকেও কাস্টডিতে নিয়ে জেরা করা উচিত, কারণ পিডব্লিউডি তারাও তো বোঝে, তাদের যতই অর্ডার থাক যে একটা ক্রাইম সিনকে যখন ঘেরাও করা হয়েছে তখন সেটা কি করে ভাঙে। এবং স্লিপ স্টাডি রুম ওয়ান অফ দি পার্ট অফ ক্রাইম সিন, আইদার ওটা ক্রাইম সিনের একটা বড় পার্ট। দেখুন ওই যে ওই ডিসি সেন্ট্রাল যে সমস্ত ভুলভাল বক্তব্য দিয়েছে, ওর অনেকদিন আগে সাসপেন্ড কেন, ওকে চাকরি থেকে বিলম্বিত করা উচিত ছিল। শ্মশানে গিয়েও কিন্তু ইনভেস্টিগেশন চলছে, সেই শ্মশান থেকেও কিন্তু বিস্ফোরক তথ্য কাজে মানে উঠে আসছে, যেগুলো কাজে লাগবে। দেখুন 2 বছর আগে এই শ্মশানে যাওয়া তো উচিত ছিল সীমা পাউজা ম্যাডামকে, 2 বছর আগে। এবং শ্মশানে গিয়ে শ্মশানের যে ইনচার্জ সে কি বলছে যে তার মা বাবা নাকি রাজি ছিল, এরকম একটা মিডিয়াতে আমি দেখলাম। আচ্ছা মা বাবা রাজি থাকলো, কোথায় লেখা আছে কথাটা? ও তো সই করেছে সন্দীপ মুখার্জি, আর মা বাবা ওকে হ্যাঁ বলে দিল, মানে কানে কানে গিয়ে বলে দিয়েছে, যেখানে তারা সেখানে কথা বলার সুযোগ পায়নি। বিশেষ করে তাদের আরো 2টো না 3টে বডি ছিল, সেটাকে ক্রস করে সেটাকে দাহ কার্য করা হবে। এটা কার নির্দেশে? সন্দীপ মুখার্জি, নির্মল ঘোষ, সোমনাথ দে, এদেরও 3জনকে ইমিডিয়েট কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন দরকার। এবং আমি এটা বলছি যে এই যে আরজি করে আরো একটা ঘটনা যে প্যারেড করা হয়, রিপাবলিক ডে ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেড বলে অভিক দে, বিরূপাক্ষ, সৌরভ পাল এদেরকে আরজি করে সেই দিন যদি বডি 9:30টায় পাওয়া যায়, আর প্যারেডের টাইম ছিল মনে হয় 5:30 না 6টা, ওই টাইমে তাহলে প্যারেডটা হলো না কেন? প্যারেড হয়নি কেন? আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি, এর জন্য আমাকে যদি ইনভেস্টিগেশনের মুখোমুখি পড়তে হয় আমি দায়িত্ব নিয়ে বলছি সেদিন কোনো প্যারেড হয়নি। আর প্যারেড হয় পিজির সামনে থেকে, আর পিজি ডাক্তার আরজি করেও তো আছে, পিজিতে তখন পোস্টিং হচ্ছে অভিক দে, তাকে ওখান থেকে কেন নিয়ে আসতে হলো আরজি করে কি কোনো ডাক্তার ছিল না? আর দ্বিতীয় কথা হচ্ছে সেটা ব্যাকডেটেড অর্ডার, সেটাও। এবং তার জন্য যে ডিএমই ডিআইসিএস তাদেরকেও আজ পর্যন্ত কাস্টডিতে নিয়ে কোনো জিজ্ঞাসাবাদ করেনি। মানে আগের যে ডিএমই ডিআইসিএস প্রস্তাব নায়ক একজন ছিল যারা সই করেছিল, তাদেরকে কিন্তু কাস্টডিতে নেয়নি সিবিআই। এবং ওই দরকার পড়লে আমাদের যে অর্ডারগুলো হয় স্বাস্থ্য ভবন থেকে সেটা ওয়েবসাইটে আপলোড হয়, সেটারও একটা ওই যে সিস্টেমটা রয়েছে সেইগুলোও তো কাস্টডিতে নেওয়া উচিত ছিল, যে ওই অর্ডার সত্যি 9 তারিখ না 6 তারিখে, তাহলেই তো পাওয়া যেত। সেটাও কিন্তু সিবিআই এর আগের টিম করেনি। সিবিআই চাইলে ওটা তদন্ত করতে পারতো, কিন্তু সেই সিস্টেমগুলোকে যেগুলো আইটি আন্ডারে থাকে সেগুলো কিন্তু নেয়নি, কোনো রকম জায়গায় কোনো ওঠেনি। এই এতগুলো লো ফলস, এর পরেও কি বলবো যে আগের টিম তদন্ত করেছে বা সিবিআই কে আমরা প্রশ্ন করব না? এবং আমরা সঙ্গত কারণেই প্রশ্ন করেছি, যেখানে মমতা ব্যানার্জির ফোন আজ পর্যন্ত তারা কনফিসকেট করেনি, ডিএমই ডিআইসিএস এর ফোন কনফিসকেট করেনি, প্লাস তারা যে ব্যাকডেটেড অর্ডার দিয়ে করেছিল সেই সিস্টেমগুলোকে
তারা হার্ড ডিস্ক যেগুলো ছিল সেই হার্ড ডিস্ক গুলোকেও কাস্টডিতে নিয়ে কোনো পরীক্ষা করেনি। তাহলে তদন্তটা করলো কি? কলকাতা পুলিশ বারবার এক কথা বলেছে, কলকাতা পুলিশ যেখানে শেষ করেছে আগের টিম সিবিআই সেটাই শুনেছে, কিচ্ছু তদন্ত করেনি। আমি আশা করবো এই টিম কিছু করবে।